ধন্যবাদ। শুভ সকাল। আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা জিনিস মোটা দাগে আমি এক্সপ্লেন করতে যাব না, কারণ অনেক কিছু ইস্যু চলে আসছে। প্রথমত অবস্থাটা এখন বর্তমান অবস্থাটা কি, এর পেছনে কারণটা কি এবং কেমনে সামনে এগিয়ে যেতে পারে, এই তিনটা। অবস্থাটা এখন যেটা হয়েছে, বাংলাদেশের দুইটি চ্যালেঞ্জ, একটা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, আভ্যন্তরীণ সমস্যা এবং বহির্বিশ্বের সাথে সমস্যা। বেশ কিছুদিন যাবো আমরা দেখে আসছি, আমরা বলে আসছি যে আভ্যন্তরীণ সমস্যাটা কিন্তু গুরুতর। তো বারে বারে সরকার পক্ষ থেকে, ইভেন বাংলাদেশ ব্যাংকের লোকজন হলে বহিরাগত সমস্যা, ইউক্রেন ওয়ার, কোভিড, তারপর হঠাৎ করে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, এইসব এগুলো আছে, এগুলো আমরা এসে করছি না। তো ভেতরের সমস্যাগুলো দিন দিন যে গুরুতর হচ্ছে, ব্যাংকিংয়ের সমস্যা, দুর্নীতি, অপচয়, কস্ট ওভাররান, প্রজেক্টের, এইগুলোর দিকে পাশ কাটে আমি চলে গেলে বাইরের দিকে হচ্ছে। এখন অনেক দিন পর রিয়েলাইজ করেছে গভর্নর মহোদয় বললেন 36 বছর আমি এরকম অবস্থা দেখিনি। এখন বুঝতে পেরেছি ভেতরের সমস্যা। এখন নিজের সমস্যাটা যদি অনুধাবন না করি, আমরা রিয়েলাইজ করে সমস্যার সমাধান করবে, আমাদের একটা টেন্ডেন্সি হলো না কোনো সমস্যা নাই, দেখছি মার্চ মাসে ঠিক হয়ে যাবে, এপ্রিল মাসে ইম্পোর্ট বাড়বে, এই সমস্ত আত্মবাক্য দিয়ে লোকজনকে কী বোকা বানানোর চেষ্টা করছে। এটা সবচেয়ে বড় দুঃখ। এখন যেই বর্তমান অবস্থাটা আমি তিনটা ওয়ার্ডের সাথে কয়েকদিন আগেও বলেছি, এইখানে যে চ্যালেঞ্জগুলো আছে, অনিশ্চয়তা আছে, শঙ্কা আছে। ইংরেজিতে হলো চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আনসার্টেনটি, আর শঙ্কাটা হলো অ্যাংজাইটি। অনিশ্চয়তা অনেক সময় মেজার করি, প্রবাবিলিটি, শঙ্কাটা প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি আছে, সবাই চিন্তিত দেশটার কী হবে, কী হতে যাচ্ছে। এখন এতে বেরিয়ে আসার আগে আমি কারণটা আমি বলব, কারণটা হলো পলিসি, নীতির ভ্রান্ত নীতি এবং নীতিগুলো বাস্তবায়ন না করার। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠানগুলো। আপনি দেখেন যে ইনস্টিটিউশনগুলো দিন দিন কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন বলতে আমি রেগুলেটরি ইনস্টিটিউশন বলি, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, বিটিআরসি বলেন, বিআরটিএ বলেন, এইগুলির জবাবদিহিতা, এর দক্ষতা, স্বচ্ছতা, এগুলি কি আছে? এই অনেক সময় দায় সারা করছে, পাসিং দ্য বাক। এই আমার সময় ছিল না, একবার দেখলাম ডিজি মহোদয় হেলথে বলে আমার সময় এটা হয় না, তা আপনি কি জবাবদিহিতা করবেন না? বা বিদেশে তো আপনি এই যে আপনি দেখেছেন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সেনেট এসে 10 বছর আগে তাকে এসে বলতে যে কেন ভুলগুলো করেছিলেন আপনি তখন। এখন বলে আমার সময় হয় না, বারিশ 5,000 টাকা, 5,000 টাকা কিনেছে, আমি তো তখন ছিলাম না। এই ধরনের পাশ কাটিয়ে যাওয়ার, এইভাবে করলে একটা দেশের তো কোনো সমস্যার সমাধান হবে না। তো অতএব এই যে তিনটে জিনিস যদি আমরা এসে না করি, এখন যদি আমরা চ্যালেঞ্জগুলো না এসে করি, তবে কিন্তু ডিফিকাল্ট হবে। এর মধ্যে যোগ মানে সার্বিকভাবে মোটা দাগে যদি একটা যোগ হলো অর্থনৈতিক অনিশ্চয়তা, ভালনারেবিলিটি বলা হয় সাধারণত, ইকোনমিক ভালনারেবিলিটি। আমরা কিন্তু ভালনারেবল কান্ট্রি, অল্প কিছু নাড়াচাড়া লাগলে যে এক্সপোর্ট হবে না, এই এক্সপোর্ট আমাদের জিডিপির কত 12%, ভিয়েতনামের এক্সপোর্ট আবার 50-60%। এই রপ্তানি আরএমজি কিছু হলে দেশ ধ্বংস হয়ে যাবে। তার মানে কি এক্সপোর্ট ডাইভার্সিফাই করেন নাই, অন্যদিকে আপনি যে দেশে অন্যান্য শিল্প করেন, এটা তো আমাদের পলিসি নীতির ভুল। এখন এক্সপোর্টের দিকে তাকিয়ে আছেন। তো সেম আপনার যে আরেক হলো রাজনৈতিক অস্থিরতা, এটা চলছেই, মাঝে মাঝে একটা পলিটিক্যাল সমঝোতা করে আমরা করছি, কিন্তু এইভাবে তো একটা স্থায়ী ব্যবস্থা তো এখনও হলো না। অর্থাৎ এর মধ্যে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নয়ন ইসে করা যাবে না। অনেকে আবার বলে থাকে যে গণতন্ত্র আগে না উন্নয়ন পরে। ইউ ক্যানট সেপারেট ইকোনমি ফ্রম পলিটিক্স। রাজনীতির থেকে মানে অর্থনীতি অবিচ্ছিন্ন না। ইনফ্যাক্ট রাজনীতিটা হলো একটা ঘনীভূত রূপ, এবং রাজনীতি ঠিক না হলে কিন্তু নীতি ঠিক হবে না, বাস্তবায়ন ঠিক হবে না, জবাবদিহিতা থাকবে, কিছুই থাকবে না। এইটি তো বাংলাদেশে তাই হচ্ছে এখন। এই যে কে জানি বললেন জাস্টিস ফেয়ারনেস, দেবপ্রিয়, এই জন রলস একটা বিখ্যাত বই তো আছে, থিওরি অফ জাস্টিস। সেখানে যে বলেছে যে জাস্টিস যদি না থাকে, জাস্টিস বলতে কোনো ব্যাপকভাবে বলেছেন সোশ্যাল কন্ট্রাক্ট, মানুষের কাছে জবাবদিহিতা, মানুষের কাছে তুমি সরকারে এসছো, তোমার একটা দায়বদ্ধতা আছে, সেটা যদি না থাকে তাহলে সেখানে আপনি ডেভেলপমেন্ট কী করে হবে?
অতএব এই জিনিসগুলো যদি এখন না আমরা করতে অনুধাবন না করতে পারি ডিফিকাল্ট সিচুয়েশনে, তবে তো ভবিষ্যতে যেই গভর্নমেন্ট আসো, ইলেকশন হলে তো ইলেকশন কিন্তু একটা শেষ না। একটা ভোট দিলেন, তারপর একটা সরকার আসলে ঠিকই শেষ, পরবর্তী সরকার আসলে তো একই জিনিস করতে পারে। অর্থাৎ বেসিক জিনিসগুলি যদি অনুধাবন না করি তবে আমার এসে হবে না। যাক, আমি সংক্ষেপেই কয়েকটা জিনিস একটু করি, যে প্রথমত হলো আমাদের যে প্রবৃত্তি, এই গ্রোথ 6.55, আরে প্রথমত প্রবৃত্তির এস্টিমেশনটা তো ভুল। হঠাৎ করে প্রবৃদ্ধি 7% হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ম্যানুফ্যাকচারিং, আমি সিএমআই দেখি অনেক সময় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ইন্ডেক্স বাড়ে নাই, দেখি প্রবৃদ্ধি 7%। আরে হরতাল হলে ট্রান্সপোর্ট, বাসের ভাড়া বেড়ে গেলে প্রবৃদ্ধি বেড়ে যায়, তখন ট্রান্সপোর্ট সেক্টরের কন্ট্রিবিউশনটা বেড়ে যায়, তাই না? তো আপনি সুন্দরবনে সব গাছ কেটে দেন, $40 বিলিয়ন বিক্রি করে প্রবৃদ্ধি বেড়ে যাবে। তো এইটাকে এরকম প্রবৃদ্ধি করো, মানে এটা তো প্রবৃদ্ধির ডেফিনেশন। আপনি যদি ডিকনস্ট্রাক্ট করেন কোন সেক্টর থেকে প্রবৃদ্ধি আসে, তখন লোক বলে এটা কী করে হলো। আর সেকেন্ড হলো একটা জিনিস, যে আপনার প্রবৃদ্ধি তো সব না, প্রবৃদ্ধির সাথে তো আপনার গ্রোথ, ওই যে গ্রোথ হচ্ছে, হ্যাঁ লোকজন কিছু, আমি একটা টক সাথে একজন ব্যক্তি এসে আমি বলি প্রবৃদ্ধি হচ্ছে মানুষ কি সুবিধা পাচ্ছে। ওই আরে আগে স্যান্ডেল পরতে পারতো, স্যান্ডেল পরে, গ্রামে এখন এসে বিউটি পার্লার আছে, জিম আছে, এটা নাকি প্রবৃত্তি। হ্যাঁ, যে রিক্সা চড়তে চায়, আমি 10 বছর আগে সে তো মার্সিডিজ বেঞ্চ চড়ে, আমি আমার ভাঙ্গা একটা টয়োটা গাড়ি নিয়ে চড়ি, সে তো আরও 10টা মালিক। এই প্রবৃত্তি কার কাছে গেছে ধন সম্পদ? এইগুলি আমরা দেখি না। মানে আয়ের বৈষম্য আর সম্পদের বৈষম্য দিন দিন বাড়ছে, এখন বলছে প্রবৃত্তি হচ্ছে, লোকজন পাচ্ছে। তার মানে এই যে আশরাফ আত্রাফ একটা কথা ছিল না, আশরাফ এক শ্রেণী থাকবে, আত্রাফ মানে নিচু ব্রড শ্রেণী বাংলাদেশ সবসময় থাকবে। এইরকম যদি বাংলাদেশ আমরা কামনা করি, তবে নিশ্চয়ই ভুল হবে। আর একটা জিনিস বলে আমি শেষ করি, যে আপনার যে তথ্য নিয়ে অনেক সময় বলি, এই তথ্যপাত্র যে এত বেশি মিসলিডিং। আপনার এই যে কয়েকদিন আগে তো দেখলেন এক্সপোর্ট, ইপিবি বলেছে এক্সপোর্ট হয়েছে এত, বাংলাদেশ ব্যাংক বলছে $12 বিলিয়ন, তো আমরা মিলছে না হিসাবে। দেখেন দুইটা সংস্থার মধ্যে কোনো ঠিকই নাই। ইপিবি তো প্রমোটিং সংস্থা, তো সে বাড়িয়ে বলবে যে ইপিবি বলে যে অনেক এক্সপোর্ট হয়েছে, যেখানে হিসাব হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা বাংলাদেশ ব্যাংক দেখে, সে বলতে হিসাব মিলছে না, আইদার টাকা পয়সা বাইরে রয়ে গেছে একটা, অথবা হয়ই নাই। অতএব এই সমস্ত তথ্যপাত্র ভিত্তি করে আর কতগুলি সূচকের উপর ভিত্তি করে যদি বাংলাদেশ ডেভেলপড হয়ে গেছে, সে সূচককে তো অবশ্য বাইরে যারা বিদেশি আছে, উইথ ডিউ রেসপেক্ট উইথ দ্য আউটসাইড, দে অনলি লুক অ্যাট দ্য ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার্স which are fraught with estimation problem. They say that Bangladesh is a development surprise, done well. Definitely we have done well. দেবরপতি যেটা বলছে, আমরা এমডিজি লোয়ার মিডিয়াম থেকে মিডিলে গেছি, তারপর আমরা উন্নয়নশীল দিকে গেছি। ডেফিনেটলি দিজ আর ভেরি মাইলস্টোনস উই হ্যাভ অ্যাচিভ, বাট দ্যাট ইজ নট এনাফ। অতএব এটা যদি আমরা ঠিক না করতে পারি, এইগুলো জিনিসগুলো বেসিক জিনিসগুলো যদি গণ্ডগোল হয়, তার উপর আপনি ডিসিশন নেন, সেই ডিসিশনগুলো বাস্তবায়ন যদি না করেন, তখন তো আপনি কী করেন? আপনি তো বাস্তবায়নের অবস্থা তো দেখছেনই। আপনার 5 বছরের প্রজেক্ট 10 বছর হয়ে যায়, 5,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকা হয়ে যায়, কস্ট ওভাররান হয়। আমরা বাইরে থেকে ঋণ আনি, ঋণের বেশিরভাগটাকে তো এখন কি অপচয় হয়, 5 টাকার জিনিস 30 টাকা যদি খরচ করি, সেই ঋণের সামর্থ্যটা তো, আপনি ঋণটা শোধ করবেন কী করে? আপনি যদি 10 টাকার জিনিস যদি 50 টাকা ব্যয় করে করেন, তো হাউ উইল ইউ রিপে দ্যাট ডেট? এটা তো এগুলো চ্যালেঞ্জ। সার্বিকভাবে দেখতে গেলে কিন্তু ওই যে আমি বলছিলাম যে অনিশ্চয়তা এবং শঙ্কা, এই শঙ্কাটা সবার মনে, আমার মনে আছে, পলিসি মেকারদের মনে আছে, অনেক হয়তো প্রকাশ করে না। আর সবশেষ হলো অংশগ্রহণমূলক যদি কিছু না হয়, গণতন্ত্রর অনেক রকম ভুল যদি থাকতে পারে, কিন্তু যদি লোকজনের ফেল্ট নিড, মানুষ কি চায়, মানুষ কি টানেল চায় না, মানুষ কি কয়েকটা জায়গায় কালভার্ট ইস্যু হয়ে গেছে, বাঁশের সেতু দিয়ে যাচ্ছে, সেগুলি চায়। আপনি ঢাকায় বসে ঠিক করলেন, আপনি বিরাট একটা হাসপাতাল করে দিলেন, 700 শয্যা বিশিষ্ট, ডাক্তার 10 জনও নাই, খালি। আমি 2-1 জায়গায় দেখেছি এক্সরে মেশিন টেশিন বিদেশের আসছে, ওখানে বাক্স খোলে নাই 2 বছর।
বলে কী ব্যাপার, লোক নাই, বাক্স খুলে যন্ত্র কীভাবে চালাবে। তো এইগুলি যদি আপনি স্ট্যাটিস্টিক্সে দেখান যে এতটা কমিউনিটি ক্লিনিক হয়েছে, এতটা হাসপাতাল হয়েছে, এই হাসপাতালের লোকজন চিকিৎসা পায় না। চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখলাম কি এমআরআই মেশিন নষ্ট, ঢাকার ক্যান্সার হসপিটালের মধ্যে দেখলাম কয়েকটা বোধহয় এই যে যন্ত্রপাতি নষ্ট। চিঠি লিখেছি আসবেন, এইগুলো এই রকমের অ্যাপ্রোচ যদি হয়, তো এটা যদি ডেভেলপমেন্ট হয়, তবে জনগণের অংশগ্রহণ থাকলে সুবিধা হয় কি জানেন, সরকারের পক্ষেও রিফর্ম করতে সুবিধা হয়, রিফর্ম ওন করে এবং এটা বাস্তবায়ন করা যায়। আর উপরে চাপিয়ে দিয়ে যদি করেন, তখন লোকজন যদি মনে করে যে আমার কিছু দায় নাই, তারা এই ব্যাপারে সে এটা বেনিফিট তো পাবেই না, সেটা টাকা পয়সা চুরি হচ্ছে কি না হচ্ছে এটা না। আর সবশেষে অনেকে অনেক সময় বলে আমি দেখি করাপশন হয়, করাপশন হয়েছে। আমেরিকা তো করাপশন হয়, আরে বাবা আমেরিকা তো করাপশন হয়ে যায়, জেলে গেলে তো সে আর জেল থেকে বেরিয়েতে পারে না। ইভেন ম্যাডক বলে একটা জেলে গেছে, তার ঘড়িটা পরা ছিল দামি ঘড়ি, ঘড়িটা রেখে যাও। আর একটা স্ট্যাটিস্টিক দেখা যায় আমেরিকাতে যারা 10 বছর পরে জেল পড়ে বেশিরভাগ আত্মহত্যা করে, মানে জেল থেকে বেরোয়। কারণ সে ক্রেডিট কার্ড নাই, গ্যাস স্টেশনে তেল নিতে পারবে না, বাড়ি ভাড়া করতে পারবে না। আর এখানে মহানন্দে ঋণের খেলাপি, মহানন্দে চুরি করার লোকজন আপনার সে সামনে গাড়ি কিনবে, বাড়ি কিনবে। তো এটা আবার এই কীরকম উদাহরণ, একটা এগুলো পারভার্স উদাহরণ আর কি, মানে একটু খারাপ উদাহরণ দেওয়া হয় যে বাইরেও তো কারাপশন আছে, আর বাইরে করাপশন হলে তো আপনার সেটাকে করা হয়। তা বাংলাদেশে জবাবদিহিতা নাই, তা আইনের শাসন বলতে তো আপনার শাসন নেই। অতএব এখানে কি করে আপনার গণতন্ত্র উন্নয়ন এবং সার্বিক উন্নয়ন করব, সেটাই একটা বড় প্রশ্ন। অতএব এই জিনিসগুলি সার্বিকভাবে যদি আমরা না দেখি, তবে কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে। ধন্যবাদ।